কলরব থামল, মুখটা নিজানার কানের একদম কাছে নিয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল। সে কথা কানে যেতেই নিজানা বজ্রাহত হলো। লজ্জায় গাঢ় আস্তরণ তার গাল দুটোকে রাঙিয়ে দিল মুহূর্তে। নিজেকে সামলাতে না পেরে অস্ফুট স্বরেই বলে উঠল, ছি, অসভ্য কোথাকার। তোর বাপও অসভ্য। খুব স্বাভাবিকভাবে বলল কলরব। নিজানা অবাক হয়ে চোখ তুলে তাকালো। ডিম লাইটের নীল আলোয় দুজনের চোখাচোখি হলো। কলরবের দৃষ্টি স্থির, নিজানাকেই দেখছে। রমণীর কম্পিত ওষ্ঠাধর ক্ষণিক চেয়ে ওষ্ঠ মিলাতেই মুখ ফিরিয়ে নিয়েছে নিজানা। বলল, তোমার কি একটু লজ্জা করছে না? কলরব অবলীলায় বলল, এটা তো প্রথমবার না, তাছাড়া তোর বাপের। কথাটা শেষ হওয়ার আগেই নিজানা তার হাত দিয়ে কলরবের ঠোঁট চেপে ধরল। বিরক্ত গলায় বলল, আব্বুকে কেন টানছো বারবার? আমি ভেবেছিলাম ওটা শেষবার। কলরব নিজানার কোমল হাত দুটো বন্দি করলো নিজের এক হাতের মুঠোয়। মাথার ওপরটায় শক্ত করে চেপে ধরল। আর একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, এটাই শেষবার। বলার সাথে সাথেই নিজানার কাঁধ থেকে সযত্নে সরিয়ে দিল শাড়ির আঁচলখানা। মুহূর্তের জন্য নিজানা জমে পাথর হয়ে গেল। হৃদস্পন্দন থমকে দাঁড়ালো তার। কিন্তু মনের মধ্যে জমে থাকা জেদটা দমল না। ধরা গলায় প্রশ্ন করল, তবে ডিভোর্স দিচ্ছ কবে? পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই। নিজানার আঁখি জোড়া টলমল করে উঠল। কলরব তার শার্টটা খুলে পাশে রেখে পুনরায় নিজানার কণ্ঠলগ্নে ঠোঁট ছোঁয়াতেই নিজানা বলল, তুমি আমায় একটু মেনে নিতে পারছো না, তাই না? না, কোনোদিন পারবো না। কলরবের এমন নির্লিপ্ত ব্যবহার নিজানার অভিমান টকবগিয়ে রাগে পরিণত হলো। দাঁতে দাঁত চেপে বলল, তাও আবার আমার কাছে আসতে বিন্দুমাত্র লজ্জা হয় না তোমার? কলরব মুখ তুলে তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কর্কশ গলায় বলল, আমি কি তোকে জোর করেছি? তা তো করতেই পারো। হুম, জোর তোর উপর খাটাতে পারি না। নিজানা কম্পিত গলায় বলল, কতটা মনুষ্যত্বহীন তুমি কলরব। শুধু নিজের প্রয়োজনটাই বোঝো। আমার প্রতি তোমার বিন্দুমাত্র মায়া হয় না, তাই না? তুমি আদতে মানুষের মধ্যে পড়ো? এমন কথা বলিস না, সরাসরি বুকে গিয়ে লাগে। জানিস তো, কথার আঘাত খুব গভীর হয়। নিজানা তাচ্ছিল্যের হাসি হাসল। এ কথা অন্তত তোমার মুখে মানায় না। তুমি কিছু ভেবে বলো আমাকে। আমি ভেবেই বলিনি জানা, বিশেষ করে তোকে বলার আগে 100 বার ভাবি। তাও বলো। কলরব কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই জিজ্ঞেস করলো, তুই কি আমায় ভালোবাসিস? প্রশ্নটা নিজানার হৃৎপিণ্ডে গিয়ে সজোরে আঘাত করলো। সে থমকে গেল। ওর কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। এখানে সে বড় অসহায়। নিজের মনের কাছেই যেখানে সে স্বচ্ছ নয়, সেখানে অন্যকে কি জবাব দেবে? চোখের কোণে জমে ওঠা অশ্রুটুকু আড়াল করে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিরেট রেখে বলল, না। তাহলে ছাড়ছিস না কেন আমাকে? নিজানা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলল, আমি নিজের ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। তাহলে আজ আর আটকাস না প্লিজ। নিজানা আর পারল না। এই ছেলেটার কাছে অবচেতনেই সে কেমন যেন দুর্বল হয়ে পড়ে। নিজের অজান্তেই নিজেকে সঁপে দেয় ওর কাছে। কলরবের ছোঁয়ায় সে বশীভূত হয়ে যায়। তখন মনে হয় পৃথিবীর সব চিন্তা, সব তিক্ততা বড্ড তুচ্ছ। কলরব যখন আবারও নিবিড়ভাবে তাকে এলো, নিজানা তাকে আগলে নিল। বাধা দিতে পারল না, শুধু ধরা গলায় বলল, আমায় ডিভোর্স দিয়ে দাও। কলরব শুধু সংক্ষিপ্ত উত্তর দিল। আচ্ছা। কিন্তু নিজানার কেন জানি কথাটা বিশ্বাস হলো না। ওর মনে হলো এই ছেলেটা মুখে যাই বলুক না কেন তাকে কখনোই ছাড়বে না। অদ্ভুত ব্যাপার হলো, এই অসম্পূর্ণ আর অগোছালো সম্পর্কটা এখন আর তার অতটাও খারাপ লাগছে না। এত এত তিক্ততা আর অপমানের মাঝেও কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। এটাও কি সম্ভব? সে ভেবে পায় না। কলরবও জানে না তার আসলে কি হয়। এই মেয়েটার কাছাকাছি এলেই সে জীবনের সমস্ত জটিলতা আর হিসাব নিকাশ ভুলে যায়। এক অদ্ভুত ভালো লাগা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন না আসে অদূর ভবিষ্যতের দুশ্চিন্তা, না মনে পড়ে অন্য কারোর কাছে দায়বদ্ধতার কথা। এর কারণ কি তা কলরবের অজানা, আর সে জানতেও চায় না, কখনো না। এসব সাত পাঁচ ভাববার আবর্তে হাবুডুবু খাওয়া নিজানা আচমকায় ব্যস্ত হয়ে পড়ল কলরবের ক্রমবর্ধমান অস্থিরতাকে সামলাতে। ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে সে। নিজানায় স্তব্ধ হয়ে অনুভব করছিল সেই দহন। কলরবের তপ্ত হাত শাড়ির কুচিতে পড়তেই নিজানা শিউরে উঠল। এক অজানা শিহরণ আর শিরদাঁড়া দিয়ে নেমে গেল। কোনো কথা দ্বিধার ছাড়াই অত্যন্ত নিপুণ দক্ষতায় নিজানার তনু থেকে শাড়িটা বিচ্ছিন্ন করে দিল কলরব। মখমল কালো শাড়িটা অবহেলায় গিয়ে পড়ল ঘরের এক কোণে।
নিস্তব্ধ ঘরে শুধু দুজনের ঘন নিঃশ্বাসের শব্দে মুখরিত হয়ে উঠল। রাতের অন্ধকার ফিকে হয়ে ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ছে ভোরের উজ্জ্বল আভা। সূর্যের তীব্র রশ্মি ধীরে ধীরে ধরণীকে গ্রাস করে নিচ্ছে। সেই সাথে প্রতিটি প্রাণী নতুন উদ্যমে ব্যস্ত হয়ে পড়েছে যার যার দিন দৈনন্দিন কর্মে। নবনী ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগে। চোখ মেলেই সে পাশে দিব্যকে পায়নি। তবে সেটা নিয়ে সে মোটেও বিচলিত নয়। সে জানে এই সময়টাতে দিব্য নিশ্চিতভাবেই জিম রুমে আছে। এখন নবনীর প্রধান কাজ হলো 1 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে সেখানে হাজির হওয়া। এটা যেন এখন তাদের জীবনের এক অলিখিত রুটিনে পরিণত হয়েছে। সেই উদ্দেশ্যে ধীরে পায়ে রান্নাঘরে ঢুকতেই নবনী অবাক হয়ে দেখল নিজানা সেখানে কিছু একটা করার চেষ্টা করছে। এত ভোরে মিলুও ওঠে না, অথচ নিজানা উঠে পড়েছে। নবনী গিয়ে পাশে দাঁড়াতেই নিজানা কিছুটা অপ্রস্তুত হয়ে হাসল। একটা বড় গামলায় সে ময়দা মাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সামনে রাখা ফোনের স্ক্রিনে চলছে ইউটিউবের কোনো এক রান্নার ভিডিও। ময়দা মাখতে গিয়ে নিজের কালো টি শার্টের হাতা দুটো সে সাদা করে ফেলেছে। এমনকি কপালে আর অবিন্যস্ত চুলও লেগেছে সাদা গুঁড়ো। এত চেষ্টার পরেও কাজটা যেন ঠিক আয়ত্তে আনতে পারছে না সে। নিজানার এই অবস্থা দেখে নবনীর মনে এক চিন্তা মায়া হলো। আসলেই তো, এই মেয়েটার তো এসব কাজ করার অভ্যেস নেই। কত আদর আর আহ্লাদ বড় হওয়া একটা মেয়ে আজ রান্নাঘরে হিমশিম খাচ্ছে। নবনী কোমল স্বরে বলল, আমাকে দাও, আমি করে দিচ্ছি। নিজানা মুখ তুলে তাকালো। তার চোখে মুখে বিস্ময়। হয়তো নবনী তাকে সাহায্য করবে সেটা সে আশা করেনি। তবুও মৃদু হেসে নিজেকে সামনে নিয়ে বলল, ঠিক আছে, আমি করে নিতে পারবো। নবনী আর তর্কে গেল না। কফির জন্য চুলায় দুধের পাতিল বসিয়ে দিয়ে স্থির হয়ে দাঁড়ালো। এরপর শান্ত গলায় বলল, বললাম তো দাও, আমি শুধু ময়দাটা মেখে দিচ্ছি, বাকিটা তুমিই করো। একটু তাড়াতাড়ি করো, আমাকে আবার তোমার ভাইয়ার জন্য কফি নিয়ে যেতে হবে। নবনীর আন্তরিকতায় নিজানা আর না করতে পারল না। নিঃশব্দেই গামলাটা নবনীর দিকে এগিয়ে দিল। আশ্চর্যের বিষয় হলো সামান্য এইটুকু কথাতেই ওর চোখ দুটো অশ্রুতে ভরে উঠল। তুচ্ছ এই ঘটনায় কান্নার কি আছে তা ওর জানা নেই। তবুও বুকের ভিতর থেকে একটা হু হু করে কান্না ঠেলে আসছে। ওর খুব ইচ্ছে করছে কাউকে শক্ত করে জড়িয়ে ধরে মনের সবটুকু ভার নামিয়ে দিতে। নবনী শরীর আঁচলটা কোমরে ভালো করে গুজে নিয়ে দক্ষ হাতে ময়দা মাখতে শুরু করলো। কাজ করতে করতেই খুব নিচু স্বরে প্রশ্ন করলো, তুমি মুখ বুজে এসব কেন করছো নিজানা? নিজানা চট করে চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। একটু অবাক হওয়ার ভান করে বলল, মানে? মানে হলো তোমার তো কোনো বাধ্যবাধকতা নেই, তুমি চাইলে অনায়াসে এসব এড়িয়ে যেতে পারতে। তবু কেন সব চুপচাপ সহ্য করছো তুমি? তোমার মাকে কেন কিছু জানাচ্ছ না? নিজানা শান্ত গলায় বলল, মাম্মিকে বললে হয়তো তিনি এখানে এসে অনেক ঝামেলা করবেন, নয়তো আমাকে জোর করে নিয়ে চলে যাবেন। কিন্তু আমি আর মাম্মির কাছে ফিরে যেতে চাই না। নবনীর মনে কৌতূহল দানা বাঁধল। কলরবার নিজানার অগোছালো সম্পর্কটা তাকে প্রায়ই ভাবিয়ে তোলে, কিন্তু কোনোদিনও সাহস করে কিছু জিজ্ঞেস করা হয়নি। সে আবারও প্রশ্ন করলো, তাহলে তুমি আসলে কি চাও? আমার আবার চাওয়ার কি থাকতে পারে? তাছাড়া বিয়ের পর সব মেয়েরাই তো এসব করে, তুমিও তো করছো। নবনী শুধু মাথা নাড়ল। রান্নাঘরে কিছুক্ষণ কেবল নীরবতা বিরাজ করলো। নিজানা খানিক বাদে নিজেই আবারও নীরবতা ভাঙল। জানো, আমি আর 10টা মানুষের মতো একটা সাধারণ জীবন চাই। আমার জীবনটা কোনো দিন স্বাভাবিক ছিল না। ছোটবেলা থেকে আমার সব কিছুই মাম্মি নিয়ন্ত্রণ করতো। আমি কখন ঘুম থেকে উঠবো, কি খাবো, কতটুকু খাবো, এমনকি কি পোশাক কতক্ষণ পরে থাকবো, সবই ছিল তার ইচ্ছে। আমি যেন কেবল একটা জীবন্ত পুতুল ছিলাম। আমার কখনোই সেসব ভালো লাগতো না, আর না তো নিজেকে নিয়ে চিন্তা করা লাগতো। এই যে এখন এসব করতে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো উপভোগ করছি। নিজের মতো করে কিছু একটা করতে পারছি ভেবে আমার অতটাও খারাপ লাগছে না। হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। নবনীর হাতের কাজ থেমে গেল। সে স্তব্ধ হয়ে নিজানার দিকে তাকালো। যে মেয়েটিকে সবাই অহংকারী আর আহ্লাদী ভেবে এসেছে, তার ভেতরে যে এত গভীর একটা মুক্তির তৃষ্ণা লুকিয়েছিল তা নবনী আজ প্রথম অনুভব করলো। হঠাৎ তার দুধ উতলে উঠতেই নবনী তড়িঘড়ি করে সামলাতে গেল। কিন্তু সেই অসাবধানতার মুহূর্তেই ফুটন্ত দুধের কিছুটা নিজানার হাতের উপরে ছিটকে পড়ল। সে আনমনায় ছিল, খেয়াল করেনি। তীব্র জ্বালায় নিজানার চোখ মুখ কুঁচকে এলেও সে অদ্ভুতভাবে নিথর হয়ে রইল। নবনী আতঙ্কিত হয়ে দ্রুত ওকে বেসিনের কাছে নিয়ে গেল। কল ছেড়ে দিয়ে বলল, ইস, কতটা পড়েছে দেখেছো? একটু সাবধানে থাকবে তো। আশ্চর্যের বিষয় হলো নিজানা কোনো বাক্য
বিনিময় করলো না। ব্যথায় কুঁকড়ে গেলেও তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না। নবনী অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটার সব কিছুই কেমন যেন হিসেব করা, এমনকি হাসলেও সে যেন মেপেই হাসে। ওর মনের গহীনে ঠিক কী চলছে তা সাধারণ বুদ্ধিতে বোঝা দেয়। ঠিক সেই মুহূর্তেই রান্নাঘরে প্রবেশ করলো মৌমিতা। নিজানার লাল হয়ে যাওয়া হাত আর নবনীর অস্থিরতা দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো। শঙ্কিত গলায় বলল, আল্লাহ, তোমার হাতে এসব কি হয়েছে? নবনী জবাব দিল, অসাবধানে গরম দুধ পড়ে গিয়েছে। মৌমিতার মনটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। বাইরে থেকে সে নিজেকে যতটা কঠোর বা নিয়মনিষ্ঠ হিসেবে তুলে ধরে, ওর ভেতরটা তার আদলে বড্ড নরম। নিজানার এই সামান্য আঘাতটুকু দেখেই ওর মনটা ব্যাকুল হয়ে উঠল। এমনকি সকালের সব রান্নার দায়িত্ব সে নিজেই নিয়ে নিল। তোমাকে কেউ প্রাণপণে মারতে চাইবে দিব্য? আমরা জানি না তারা কারা। এই অবস্থায় তুমি বাড়ির বাইরে একদম যাবে না, ব্যাস এটাই আমার শেষ কথা। নবনী হাতের কফির কাপ নিয়ে ঘরে ঢুকতেই দিব্য ইশারায় কথা থামাতে বাধ্য করলো তার বাবাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরশাদ তালুকদারের শেষ কথাগুলো নবনী স্পষ্ট শুনে ফেলেছেন। আরশাদ তালুকদার তখনও কঠিন চোখে দিব্যর দিকে চেয়ে রইলেন। নবনী কাঠের মতো দরজায় দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে কি বলা উচিত বা কি করা উচিত তা তার মাথায় খেলছে না। আরশাদ তালুকদার একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিব্যর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, দেখো দিব্য, আমি তোমার বাবা, আমি যা বলেছি সেটাই হবে। আমি এক কথা দ্বিতীয়বার বলতে ভালোবাসি না। কথাটা বলেই তিনি গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের পরিবেশ তখন থমথমে। দিব্য নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে জোরপূর্বক এক চিলতে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। যেন কিছুই হয়নি, স্বাভাবিক গলায় বলল, নবনী, ওইভাবে দরজা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। নবনী ধীর পায়ে ঘরের ভেতরে পা রাখল। সে আসতেই দিব্য নিজে থেকে এগিয়ে গিয়ে কফির কাপটা তার হাত থেকে নিয়ে নিল। তারপর খুব আয়েশ করে কফিতে একটা চুমুক দিয়ে চোখে মুখ কুঁচকে ফেলল। অনেকটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলো, কফিতে কি আজ এনে দিয়েছ? নবনী স্থির দৃষ্টিতে দিব্যের দিকে তাকিয়ে রইল। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে দিব্য এই হালকা কথা দিয়ে মূল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বাইরের এই ভয়াবহ বিপদের কথা এভাবে এড়িয়ে যাওয়াটা নবনীকে মনে মনে বেশ ক্ষুব্ধ করে তুলল। সে কোনো উত্তর না দিয়েই শুধু মাথা নেড়ে বোঝালো যে সে চিনি দেয়নি। দিব্য আবারও কফির কাপে চুমুক দিয়ে মাথা নাড়ল। তারপর নবনীর খুব কাছে এসে কফির কাপটা ওর দিকে বাড়িয়ে ধরে মৃদু হেসে পড়ল, চেনে দাওনি বলছে, অথচ আমার কাছে কেন যেন কফিটা বেশ মিষ্টি লাগছে। বিশেষ না হলে একটু টেস্ট করে দেখো। নবনীর মেজাজ তখন আরও খারাপ হচ্ছে। এই চরম উৎকণ্ঠার মাঝেও লোকটা কিভাবে এত সহজভাবে মজা করছে তা তার বোধগম্য হলো না। সে শুধু স্তব্ধ হয়ে দিব্যের এই অভিনয়ের দিকে তাকিয়ে রইল। নবনীর মনে হলো সত্যি কি সে ভুল করে চিনি দিয়ে ফেলেছে? এমনটা তো হওয়ার কথা নয়। তবুও কাপটা নিয়ে ঠোক ছোঁয়াতেই চোখ মুখ কুঁচকে এলো ওর। মোটেও মিষ্টি নয়। তিতকুটের স্বাদের এমন জঘন্য কফি কেউ কিভাবে খেতে পারে? আবার বলছে মিষ্টি। দিব্য মনে মনেই হাসলো নবনীর মুখভঙ্গি দেখে। মুখ স্বাভাবিক রেখে বলল, কি হলো, মিষ্টি নয়? না। সিরিয়াসলি? দিব্য আবারও কাপটা নিজের হাতে নিয়ে নিল। আরেকবার চুমুক দিয়ে ভিড় করে বলল, মিষ্টিতে মিষ্টিতে বোধহয় মিষ্টি ক্ষয় হয়ে গেছে, এখন ঠিক লাগছে। নবনী বড় বড় চোখ করে দিব্যের দিকে তাকালো। সেই মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। দিব্যর গভীর চোখের মনি দুটো যেন হাসছে। নবনী সহ্য করতে পারল না, সরাসরি বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? দিব্য খুব নিরীহ মুখ করে মাথা নেড়ে বোঝালো যে সে মোটেও মজা করছে না। কিন্তু নবনী জানে এই লোক নিজে থেকে কোনো সত্য স্বীকার করবে না। আরশাদ তালুকদারের সেই ভয়াবহ কথাগুলো এখনও নবনীর কানে তীরের মতো বিঁধছে। অথচ দিব্যের এমন উদাসীন আচরণ তাকে ক্রমশ আরও ক্ষুব্ধ করে তুলল। সে আর কথা না বাড়িয়ে চলে যেতে উদ্যত হতেই দিব্য এক ঝটকায় নবনীর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। আচমকা এই সান্নিধ্যে নবনী থমকে যেতেই দিব্য তার নিজস্ব কায়দায় ভ্রু নাচালো। নিচু স্বরে জিজ্ঞেস করলো, রাগ করলে? নবনী মুখ ফিরিয়ে বলল, না তো। মিথ্যে বলছো কেন? মিথ্যা বলছি না তো। তোমার চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? দিব্যের সরাসরি প্রশ্নে নবনী কিছুটা ঘাবড়ে গেল। তার মনের অস্থিরতা ধরা পড়ে যাচ্ছে। দিব্য নবনীর আরও কাছে এসে আশ্বস্ত করে বলল, শোনো নবনী, টেনশন করার মতো তেমন কিছু ঘটেনি। আমি তো আপনার কাছে কিছু জানতে চাইনি। তুমি জানতে না চাইলেও আমি বলছি, পরে উদ্যোগে তুমি আবার জ্ঞান হারাবে। নবনী গরম চোখে চায়। অভিমান আর ক্ষোভের সংমিশ্রণে নাকের পাটা ফুলে উঠেছে তার। থরথর করে কাঁপছে রক্তিম দুই অধর।
রাগে অনুরাগে ফর্সা মুখটা এবার সত্যি গোধূলির রক্তিম আভা ধারণ করেছে। দিব্য অবশ্য বিন্দুমাত্র বিচলিত হলো না, উল্টো অত্যন্ত ভাবলেশহীন কণ্ঠে বলল, দিয়ার মামাতে ভীষণ দুর্বল, কেবল ধপাস ধপাস করে পড়ে যায়। তার উচিত দিয়ার পাপ্পার মতো একটু শক্তিশালী হওয়া। কথাটা শোনা মাত্রই নবনী প্রথমবার দিব্যের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করে উঠল। রাগের পারদ তখন তুঙ্গে। দিব্য অবাক হলো বটে, কিন্তু নবনীকে ছেড়ে দিল না। এক হাতে নবনীর সেই চিপচিপে ছোটোখাটো গরমটা কবজা করে রেখেছে সে, আর অন্য হাতে কফির কাপে চুমুক দিচ্ছে আয়েশ করে। নবনী জেদি গলায় বলল, ছাড়ুন আমাকে। দিয়াকে তৈরি করতে হবে, আমার শক্তিশালী হওয়ার কোনো শখ নেই। আপনি কি শুনতে পাচ্ছেন না? দিব্য এবার মৃদু হাসলো, মুগ্ধ গলায় বলল, এখন তোমায় কেমন যেন বউ বউ লাগছে। রাগ ভেঙে নবনী না চাইতেও হেসে ফেলল। এই সম্বোধনটা কানে যেতেই এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। মুহূর্তেই লজ্জায় মুখটা পুনরায় আপেলের মতো লাল হয়ে উঠল। দিব্যর গলার স্বর এবার একটু গম্ভীর হলো। দেখো নবনী, পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, না তুমি থাকবে না আমি। তাই কোনো কারণে যদি আমাকে আগে বিদায় নিতে হয়, তবে তাতে কারোরই কিছু করার নেই। নবনীর বুকটা ধক করে উঠল, বলল, আমি কিছু জানি না, কিন্তু আপনাকে কেন কেউ আঘাত করতে চাইছে? সত্যি বলতে আমিও জানি না। আব্বু আপনাকে ঠিক কি বলেছিলেন? আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন তিনি। আপনি শুনবেন না? না। বেশ তো, না শুনলে না শুনবেন, আমার তাতে কি? দিব্য সরু চোখে নবনীর দিকে তাকিয়ে শুধালো, সত্যিই তোমার কিছু না? না। ওকে। দিব্য আলগা করে দিল তার হাতের বাঁধন। মুক্ত হতেই নবনী কয়েক কদম সরে দাঁড়িয়ে ধরা গলায় প্রশ্ন করলো, নিজের কথা না ভাবুন, দিয়ার কথা তো অন্তত ভাববেন, তাই না? দিব্য একটু উদাসীনভাবেই হাসলো, যেন বিষয়টি খুবই তুচ্ছ। শান্ত গলায় বলল, নবনী, এটা আমার মনের ভুলও হতে পারে। রাস্তাঘাটে চলতে গেলে এমন কত অঘটনই তো ঘটে। তাই বলে কি আমি সারা জীবন ঘরের কোণে বন্দী হয়ে থাকবো? আমার গাড়ির আগেও একবার দুর্ঘটনা হয়েছিল, আর এবার তো। বাকি কথাটুকু দিব্যর কণ্ঠেই আটকে গেল। সে লক্ষ্য করলো নবনীর দু চোখ ছলছল করছে। টলমলেই সেই অশ্রু ভেজা চাহনি দেখে সে থমকে গেল। নবনীর বুকের ভিতর তখন এক তীব্র দাবদাহ জ্বলছে। তার মানে এর আগেও দিব্যের বড় কোনো বিপদ হয়েছিল, অথচ সে টেরও পায়নি। কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। নবনীর ভীষণ কষ্ট হলো। নিজের অজান্তেই তার আত্মসম্মানে বড় একটা চোট লাগলো। মনে হলো দিব্যের জীবনে তার গুরুত্ব কতটাই না নগণ্য, এতই তুচ্ছ যে জীবনের এত বড় একটা ঝুঁকি বা বিপদের কথা তাকে বলা তো দূরে থাক, অভাবটুকুও দেওয়া হয়নি, আভাসটুকুও দেওয়া হয়নি। আজ সে ঘটনাক্রমেই শুনে ফেলেছে বলেই হয়তো দিব্যের মুখ থেকে এইটুকু বের হলো। লোকটা আর না জানি কত কি গোপন করে রেখেছে তার কাছ থেকে। ভাবতে ভাবতেই নবনীর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। অপমানে আর অভিমানে তার শরীর কাঁপতে শুরু করলো। মাথাটা যেন ভন ভন করে ঘুরছে। দিব্যকে আর কোনো কৈফিয়ত বা ব্যাখ্যার সুযোগ না দিয়ে সে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দিব্য নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। নবনীর এই আকস্মিক প্রস্থানে সে ভীষণ হতভম্ব। খাবার টেবিলে থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। বাড়ির ছোট বড় মোটামুটি সবাই উপস্থিত। অলেখা টেবিলের খাবারগুলোর দিকে একবার চোখ বোলাতেই কোনো মন্তব্য করলেন না। আয়োজনের সবটুকু মৌনিতার করা হলেও সে আজ অদ্ভুত এক মৌনব্রত পালন করছে। কাউকে কিছু বুঝতে দিল না। নীরবতা ভাঙলেন আরশাদ তালুকদার। অত্যন্ত স্বাভাবিক ও গম্ভীর কণ্ঠে বললেন, তা কবরব, কতদিন এভাবে বাড়িতে সময় কাটাবে তোমরা? এবার তোমার অফিসে মন দেওয়া দরকার। দিব্যর সাথে গিয়ে কাজগুলো বুঝিয়ে নাও। শিখতেও তো খানিকটা সময় প্রয়োজন। কথাটা শোনা মাত্র কলরব মুখ তুলে তাকালো। তার হাতের খাবার মাঝপথেই থেমে গেল। অবিশ্বাসের স্বরে সে শুধালো, আমি অফিসে যাব? আরশাদ তালুকদার নির্বিকার ভঙ্গিতে উত্তর দিলেন, তো আর কে যাবে? তুমি তো বলেছিলে যে বিয়ে দিলেই তুমি অফিসের দায়িত্ব নেবে। কলরব ভিতরে ভিতরে ফুঁসে উঠলেও নিজেকেই সংযত রাখার চেষ্টা করলো। চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু এখন আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি অফিসে যাচ্ছি না। কাইফ তো যেতে যাচ্ছে, ওকে কেন সব বুঝিয়ে দিচ্ছ না? এসব কর্পোরেট মারপ্যাচ আমার ভালো লাগে না। আরশাদ তালুকদারের কণ্ঠ এবার কিছুটা কঠিন হলো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তাহলে কি ভালো লাগবে তোমার? কোন পথে চললে তোমার মন ভরবে? বললে সহ্য করতে পারবেন না। আরশাদ তালুকদারের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি গর্জে উঠলেন। কলরব, পুরো টেবিল জুড়ে মুহূর্তেই যেন তুষারপাত হলো। খাবার খাওয়া থেমে গেল। দিব্য অত্যন্ত শান্ত গলায় বলল,
শান্ত আব্বু, এত উত্তেজিত হচ্ছে কেন? আমি ওকে বুঝিয়ে বলবো। আর খাওয়ার টেবিলে এসব আলোচনা না তোলাটাই বোধহয় বেটার। কলরব, তুই তো কথা দিয়েছিস যে অফিস যাবি, তবে এখন এমন করছিস কেন? এখনো তো তোকে সব দায়িত্ব দেওয়া হচ্ছে না। দিব্যের কথায় কলরব খানিকটা দমে গেল, মাথা নিচু করে অস্ফুট স্বরে বলল, ঠিক আছে, আমি বিষয়টি ভেবে দেখব। আশাদ তালুকদার পাল্টা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আফতাব তালুকদার তাকে থামিয়ে দিলেন। কলরবের দিকে তাকিয়ে বললেন, দেখো কলরফ, এই ছেলে মানুষগুলো এইবার তোমার ছাড়া উচিত। বড় ভাই হিসাবে দিব্যা কত কিছু সামলাচ্ছে, আর বাবা হিসাবে তোমার আব্বু তোমার ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত সেটা কি একবারও ভেবে দেখেছো? আর একটা কথা পরিষ্কার করে দিই, কায়েফ অফিসে যাবে না, ও অচিরেই বিদেশে ফিরে যাবে। বাবার মুখে এমন সিদ্ধান্ত শুনে কায়েফ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সে কখন যাওয়ার কথা বলল? অবিশ্বাসের সুরে বলল, আমি কখন বললাম যে আমি অফিসে যাব না? আফতাব তালুকদার বললেন, তুমি অফিস যেতে পারবে না। আমি একবার যখন বলেছি তখন সেটাই শেষ কথা। অহেতুক তর্কই জড়িও না। কায়েফ জেদ করে বলল, কেন? কলরব যদি যেতে পারে তবে আমি কেন পারবো না? কারণ অফিসটা ওর বাবার, সবকিছু ওর বাবার, তোমার বাবার নয়। আরশাদ তালুকদার নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না। ভাইয়ের এমন রূঢ় ও নির্লিপ্ত উক্তিতে তিনি প্রচণ্ড ব্যথিত হলেন। আহত কণ্ঠে শুধালেন, আফতাব, এসব কি ধরনের কথা বলছিস? আফতাব তালুকদার ভাইয়ের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বললেন, কথাটা খারাপভাবে নিও না ভাইয়া, আমি শুধু ওকে জীবনের সত্য বোঝাতে চাইছি। কলরব আর কায়েফ কখনোই এক পাল্লায় মাপা যায় না। কোম্পানিটা তোমার। একে আজকের এই উচ্চতায় দাঁড় করিয়েছে দিব্যা। কাব্য হাসপাতালে স্বনামধন্য ডাক্তার, তুমি ওকে হাসপাতালের অংশীদার করেছো, সেটা ওর নিজস্ব যোগ্যতায়। আমাকেও তুমি কোম্পানির অংশ দিয়েছো ঠিক, কিন্তু আমি নিজেকে তার যোগ্য মনে করি না। আমি বড়জোর একজন অনুগত কর্মচারী মতোই দায়িত্ব পালন করছি মাত্র। কলরব তোমার রক্ত, সেই সূত্রে এই প্রতিষ্ঠান ওর। কিন্তু কায়েফের ক্ষেত্রে তো বাস্তবতা ভিন্ন। ওকে নিজের সীমাবদ্ধটুকু বুঝতে হবে। দিব্য বাধা দিয়ে বলল, তুমি সব কি বলতে চাচ্ছ? কায়েফ আর কলরব ওরা দুজনই তো আমার ভাই। ওদের মাঝে পার্থক্য দেওয়াল আসছে কোত্থেকে? আর এই প্রতিষ্ঠান কবে থেকে তোমার আমার আলাদা হয়ে গেল? আমার জন্মের আগে থেকেই তো তুমি আব্বুর পাশে ছিলে। আফতাব তালুকদার একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হাসলেন। তুই জানিস না দিব্যা, আমি অনেকটা কলরবের মতোই ছিলাম। কাজ বা ক্যারিয়ার নিয়ে কোনো রকমের আমি বিশেষ আগ্রহ ছিলাম না। ভাইয়া নিজের মেধার পরিশ্রম এই কোম্পানির গড়ে তুলেছেন। যখন দেখলাম আমার আর বিশেষ কিছু করার নেই, তখন কেবল ফায়ার পাশে থাকার জন্য এখানে যোগ দিয়েছিলাম। এই বিশাল সাফল্যের পেছনে আমার ব্যক্তিগত কোনো অবদান নেই। আরশাদ তালুকদার ধমক দিয়ে উঠলেন, খবরদার আফতাব, এই বিষয়ে আর একটা শব্দ উচ্চারণ করবে না। কয়েফ, কলরব, দিব্য কিংবা কাব্য আমার কাছে কেউই আলাদা নয়। এই ধরনের হীনমন্যতা আর কখনো মনে স্থান দিবি না। কায়েফ অফিসে যাবে এবং অবশ্যই যাবে। এই প্রসঙ্গে এখানেই ইতি। আরশাদ তালুকদারের কথায় রেশ কাটতে না কাটতেই কায়েফ উঠে দাঁড়ান। তার পেছন পেছন কলরবও নিঃশব্দেই টেবিল ত্যাগ করলো। কোনো বাক্য ব্যয় না করেই দুজনে বাইরের দিকে পা বাড়ালো। নিজেরা বাইরে বেরিয়ে এসে দেখলো কলরব তার বাইকে বসে আছে। আশপাশ চোখ ভুলিয়ে কায়েফকে আর কোথাও দেখা গেল না। কলরব বাইকের উপরে রাখা হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে বলল, যাকে খুঁজছেন তিনি অনেক আগেই প্রস্থান করেছেন। অবশিষ্ট বলতে কেবলই অধমী আছে। যাবার ইচ্ছে থাকলে উঠতে পারেন, নয়তো সুবর্ণ সুযোগটি হাতছাড়া হবে। নিজেরা ঠোঁট টিপে একটু হাসলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে বলল, যেতে পারি, তবে একটা শর্ত মানতে হবে। পারবো না, পথ ওই দিকে। কলরবের জবাবটি ছিল একদম সোজাসাপটা। নিজান একটা দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, আগে শুনে তো নিতে আমি কি বলতে চাই। প্রয়োজন মনে করছি না। তোকে যে সাথে নিয়ে যাচ্ছি এটাই কি যথেষ্ট নয়? যা করার জলদি কর, আমার হাতের সময় খুব কম। নিজান আর কথা বাড়ালো না। এই বদমেজাজি ছেলের সাথে তর্কে জেতা অসম্ভব বুঝেই সে চুপচাপ বাইকের পিছনে উঠে বসলো। সে যা আশঙ্কা করেছিল ঠিক তাই হলো। নিজানা বলতে চেয়েছিল যেন বাইকের গতি একটু নিয়ন্ত্রণে রাখা হয়, কিন্তু সেই সুযোগ কোথায়? কলরব বোধহয় গতিসীমার সর্বোচ্চ মাত্রায় বাইক ছোটানো শুরু করেছে। বাতাসের শো শো শব্দ আর তীব্র গতির ঝাপটায় নিজানা ভয়ে কুঁকড়ে গেল। প্রাণ ভয়ে সে শক্ত করে কলরবকে জাপটে ধরে চোখ বুজে রইল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। তালুকদার বাড়ির ঠিক পাশেই চৌধুরীদের সুদৃশ্য
বাসভবন। তাদের ঘরেও ইভানের সমবয়সী ছোট্ট এক শিশু আছে, নাম তার নীরব। বিকালের সময় পেলেই ওরা একসাথে খেলা করে। আজ বিকেলেও আর ইহান ছোট্ট দিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল চৌধুরীদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কোল ঘেঁষেই সবুজ ঘাসে ঢাকা ছোট্ট এক চিলতে মাঠ। আজ সেখানেই ক্রিকেট খেলা হবে এমনটাই পরিকল্পনা। মাঝখানে খুদে দিয়া আর তার দুপাশে দুই হাত শক্ত করে ধরে রেখেছে ইহান আর ইভান। বাইরে বেরোলে এই দায়িত্বটুকু তাদের কাউকে শিখিয়ে দিতে হয় না। ঠিক সেই মুহূর্তেই 25-30 বছর বয়সী এক আগন্তুক দূর থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল শিশু তিনটিকে। একসময় সে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের পথ আগলে দাঁড়ালো। ইভান খানিকটা বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো লোকটার দিকে। আগন্তুক এক চিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তোমরা দুজন তো দেখতে একদম একরকম। বেশ মজার ব্যাপার তো। তোমাদের নাম কি শুনি? ইহান চটপটে গলায় উত্তর দিল, আমি ইহান, আর ও আমার ভাই ইরফান। আমরা যমজ, তাই তো সেম সেম দেখতে, তাই না ইরফান? ইভান কোনো উত্তর দিল না। সে একই রকমের সন্দেহী দৃষ্টিতে লোকটির দিকে চেয়ে রইল। লোকটা এবার দিয়ার দিকে ইঙ্গিত করে আবারও প্রশ্ন করলো। আর এই পুচকি মামনিটাকে? ইভান গম্ভীর গলায় জবাব দিল। She is my little sister. ইহান যোগ করলো, ওর নাম দিয়া, মামুনি নয়। লোকটা মাথা নেড়ে হাসলো, চোখে মুখে কৃত্রিম কৌতূহল ফুটিয়ে বলল। তা তোমরা যাচ্ছ কোথায়? দিয়া বড় বড় চোখ মেলে বলল, আপনি কে? আপনি কি কিছুই জানেন না? টিয়া তো খেলতে যাচ্ছে। ইভান স্পষ্ট গলায় বলল, আঙ্কেল, আপনার যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে আমরা কি যেতে পারি? লোকটা এবার অত্যন্ত আদুরে ভঙ্গিতে দিয়ার কোমল গালে হাত ছোঁয়াতে গেল, কিন্তু তার আঙ্গুল দিয়াকে স্পর্শ করার আগেই ইহান লোকটার হাত ধরে ফেলল। কঠিন গলায় বলে উঠল, ডোন্ট টাচ হার, ও ব্যথা পাবে। আগন্তুক লোকটা আবারও অমায়িক এক হাসি দিল, মোলায়েম সরে বলল, আরে আমি তো কেবল আদর করছিলাম। তোমরা তো দেখছি ভীষণ মিষ্টি আর বুদ্ধিমান বাচ্চা। চলো তোমাদের পছন্দ মতো চকলেট কিনে দিই। তোমাদের কার কোন চকলেট প্রিয় বলো তো আমাকে। ইহান চটপটে স্বভাবের। লোভনীয় প্রস্তাব শুনে সে এক মুহূর্ত না ভেবেই বলে উঠল, কিটকাট। ইভান তক্ষুনি বিরক্তির চোখে ভাইয়ের দিকে তাকালো। লোকটার উপস্থিতি তার ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি করছে। মৌনিতা ওদের আগে থেকেই সতর্ক করে দিয়েছিল, অচেনা মানুষ চকলেটের প্রলোভ দেখালে যেন তারা সাবধান থাকে। লোকটার চাহনি আর কথা বলার ভঙ্গি ইভানের কাছে একদমই স্বাভাবিক ঠেকছে না। ইহান কেন যে এত বোকা? ইভান লোকটার দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমাদের কোনো চকলেটের প্রয়োজন নেই, আমরা খেলতে যাচ্ছি, আমাদের যেতে দিন। লোকটা তবুও পথ ছাড়ল না। সে আরও কিছু একটা বলার তোড়জোড় করছিল, কিন্তু ইভান লক্ষ্য করলো অদূরেই কায়েফের অবয়ব। সে কোনো দ্বিধা না করে গলার সবটুকু জোর দিয়ে ডেকে উঠল, চু, এদিকে এসো। ইভানের আতঙ্কিত ডাক শুনে লোকটা কিছুটা ঘাবড়ে গেল। সে আর চোখে একবার পেছনটা দেখে নিল। কায়েফ খানিকটা দূরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে ওদের পর্যবেক্ষণ করছিল। সে ওদের পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই ইহান হুট করেই লোকটার হাত আঁকড়ে ধরল। উৎসুক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আঙ্কেল? লোকটা হিতাহিত জ্ঞান হারিয়ে ইহানকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অপ্রস্তুত শিশুটা ছিটকে পড়ল দূরে। কায়েফ ততক্ষণে বিপদের আঁচ পেয়েছে। সে কালক্ষেপণ না করেই ঝড়ের বেগে ছুটে এলো। এদিকে ইহান মাটি থেকে উঠে এসে আবারও লোকটাকে জাপটে ধরল। কি জানে খুদে এই হৃদয়ে তখন কি সাহসের সঞ্চার হয়েছিল। সে কিছুতেই লোকটাকে পালাবার পথ দেবে না। সে ছোট ছোট হাত দিয়ে লোকটার পা জড়িয়ে ধরে পড়ে রইল। ইভান ততক্ষণে দিয়াকে আগলে নিয়ে নিজের পেছনে আড়াল করে দাঁড়িয়েছে। কায়েফ এসে চোখের পলকেই লোকটাকে ধরে ফেলল। পরে কেবল সন্দেহের বশেই তাকে পুলিশের হাতে সমর্পণ করা হলে উন্মোচিত হলো এক ভয়াবহ সত্য। ভদ্রবেশধারী এই লোকটি আসলেই একজন কিডন্যাপার। বিকেলের শেষ আলোটুকু যখন ফিকে হয়ে এলো উত্তরের আকাশে, তখন জমেছে স্লেট রঙের নিবিড় মেঘের ঘটা। প্রকৃতি যেন এক গভীর মৌনতার স্থির হয়ে আছে। তার বুক চিরে বইছে এলোমেলো শীতল হাওয়া। ঝড়ের পূর্বাভাস নিয়ে আসা সেই বাতাসের ঝাপটায় চারিদিকের গাছপালাগুলো মাথা নোয়াচ্ছে। বৃষ্টির অপেক্ষায় থাকা সেই গুমট আবহাওয়ায় চারপাশটা এক রহস্যময় স্নিগ্ধতায় ছেয়ে গেল। কায়েফ বিশেষ এক প্রয়োজনে ছাদে এসেছিল, কিন্তু সীমানার প্রাচীরের কাছে যেতেই তার পা জোড়া যেন মাটির সাথে গেঁথে গেছে। ছাদের একদম শেষ প্রান্তে কার্নিশ ঘেঁষে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে।
ঝাপসা আলোয় কয়েক মুহূর্ত সময় লাগলো চিনতে ওটা নিজানা। কাইফ অবাক হলো, এমন বৈরী আবহাওয়ার মাঝে মেয়েটা এভাবে একা বসে আছে কেন? চারিদিকে এই উথাল পরিবর্তনের কি বিন্দুমাত্র আভাস তার কাছে নেই? ইচ্ছে থাকা সত্ত্বেও কাইফ ফিরে যেতে পারল না। এক অদৃশ্য মায়ায় টানে সে ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজানার ঠিক পেছনে দাঁড়ালো। ডাকতে গিয়েও একরাশ সংকোচ নিয়ে তাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরল। কেন জানি নিজানার সান্নিধ্যে এলেই তার হৃৎস্পন্দন অবাধ্য হয়ে ওঠে। নিজেকে কোনো মতে সংযত করে সে খুব মোলায়েম স্বরেই রাখলো, নিয়া না, এখানে এভাবে বসে আছিস কেন?